ওকে, আজকে আমাদের গুণগত রসায়নের দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলা আমি বলছিলাম যে এইটার 4টা টাইপের ম্যাথ। তো আমরা আজকে যে কয়টা টাইপ দেখা পসিবল হয় সেগুলো দেখব। তো একদম ফার্স্ট টাইপ যে ম্যাথ সেটা হচ্ছে টাইপ 1। এখানে এই সূত্রটা ইউজ করব আমরা, এস ইকুয়ালস টু এম, ওই 100m যেটা ছিল আর কি, 100m ডিভাইডেড বাই এম মাইনাস এম। এই সূত্রটা রিলেটেড ম্যাথ করব। এখানে এস হচ্ছে দ্রাব্যতা, এস হচ্ছে দ্রাব্যতা। নর্মালি বলছিলাম যে দ্রাব্যতাকে এখানে একক নাই এভাবে দেওয়া থাকতে পারে, যে কখনো একক ছাড়া নর্মাল ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একক ছাড়াই দ্রাব্যতাগুলো দিবে নর্মালি। ওকে, আর এম হচ্ছে দ্রব্যের ভর, আর এম মাইনাস এম হচ্ছে দ্রাবকের ভর, আর এমটা হচ্ছে দ্রবণের ভর। এই টাইপের মধ্যে এটা থেকে খুব বেশি উম, আসে না অঙ্ক। তো আমরা দুইটা বেশিরভাগ ক্ষেত্রেই সোজা টাইপের অঙ্ক, একটা খুব কমন টাইপের অঙ্ক যেটা আছে তো সেটা দেখাবো, আর সাথে আরেকটা খুব নর্মাল অঙ্ক দেখাবো আর কি। তবে এই অঙ্কগুলা কখনো কখনো বইয়ের মধ্যে ঐকিক নিয়মেও করা থাকতে পারে। বিভিন্ন বইয়ের মধ্যে ঐকিক নিয়মে করা আছে, আমরা ঐকিক নিয়ম ফলো করব না, আমরা এইভাবে এই সূত্র ইউজ করে করব, ঐকিক নিয়ম দিয়ে করব না। যদিও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ঐকিক নিয়ম দিয়ে করলে তোর কাছে মনে হয় যে আরো তাড়াতাড়ি শেষ হচ্ছে অঙ্কটা, তবু আমরা ঐকিক নিয়মে না করে সবসময় একটা রুলই ফলো করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এরকম একটা লেখা হয়েছে সবারই টুক, এটা অবশ্য আগেই লেখা আছে তোদের খাতায়। তো আমি এখন কোশ্চেনটা লিখতেছি, এটা মুছলাম। কোশ্চেন হচ্ছে কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় NaCl এর 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে, একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে। আছে, তো ওই NaCl এর দ্রাব্যতা কত, ওই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত। এটা কোশ্চেন একদমই ইজি, যেটা ডিরেক্ট সূত্র বসাই দিলেই হবে। তো বোঝা লাগবে কোনটা কি বলতেছে। তো এই ক্ষেত্রে আমরা সলভ যখন করব সূত্র ওইটাই। তো সলভ, আমাদের দ্রাব্যতা বের করতে বলছে, তার মানে দ্রাব্যতা হচ্ছে এস, আর সূত্র হচ্ছে 100m ডিভাইডেড বাই এম মাইনাস এম। তো এখানে এস বের করতে হবে, এস হচ্ছে দ্রাব্যতা, 100 তো ওই সূত্র থেকেই আসছে, আর এম হচ্ছে সম্পৃক্ত দ্রবণে, অবশ্যই এম এর পরিচয়টা ছিল সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের ভর। তো এখানে বলে দিছে 75 গ্রাম ভরের একটা সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত ছিল, তাহলে এই এম এর মান হবে 20। আর এখানে আহ বলা হয়েছে 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণ, তার মানে ওই দ্রবণের ভর ওটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ ছিল, তাহলে এই এম হবে, ক্যাপিটাল এমটা হবে 75 গ্রাম, 75, এটা হবে 75। হ্যাঁ ভাইয়া, কোনো প্রবলেম? আর এটা হবে 20। তো জাস্ট ডিরেক্ট এটা বসাই দিলে এখানে। ওকে শোন, তাইলে এইখানে দ্রাব্যতা হচ্ছে 36.36, কোনো একক নাই, এটাই অ্যান্সার। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ওই ফার্স্ট আইকনের একটা এক্সাম্পল দিলাম।
এটা খুবই ইজি এবং অবজেক্টিভ এগুলা আসে। এইসব ক্ষেত্রে যে ব্যাপারটা একটু খেয়াল রাখবি, এই এস এসটা আমরা যে দ্রাব্যতাটা বের করতেছি, এই দ্রাব্যতাটা বের করার সময় এই এমটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের ভর। ওকে, সো এখানে অবশ্যই সম্পৃক্ত দ্রবণে বলা আছে দেখেই 20টাকে এখানে ইউজ করতে পারছি। আর এখানে এই যে এম দ্রবণের ভর, কখনো কখনো এরকম করে বলতে পারতো যে এটার মধ্যে ধর 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ না বলে এইটাকে এভাবে বলতে পারতো যে ধর 75 - 20 মানে হচ্ছে দ্রাবকের পরিমাণটা হচ্ছে 55 গ্রাম বলতে পারতো। 55 গ্রাম পানিতে বা দ্রাবকে ওই 20 গ্রাম NaCl দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে, এরকম বলতে পারতো। তাহলে তখন আমরা এই যে এই এম এর মান, দ্রবণের মান, ওটাকে দ্রাবক দেওয়া ছিল 55, আর তো আমরা তখন এই M - M 55 বসাইতাম ডিরেক্ট, অথবা এইটাকে ওই দ্রাবক আর দ্রব যোগ করে দ্রবণের মান 75 বসাইতাম। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা লাগবে যে দ্রাবক কি দ্রবণ এটা যেন মিক্স না হয়। তো এর থেকে আর এইখানে ওই বাংলা কথার মধ্যেই যত প্যাচ থাকবে, এমনি রুল একই। ওকে, তুই একটু খেয়াল রাখবি যে দ্রব আর দ্রাবক যোগ করলে দ্রবণটা পাওয়া যায়। সো দ্রবণের ভর দেওয়া আছে নাকি দ্রাবকের ভর দেওয়া আছে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবি। আচ্ছা, এখন আরেকটা টাইপে চলে যাচ্ছি, যেটা বোর্ড কোশ্চেন গুলোতে যদি এই টাইপ থেকে ম্যাথ দেয় তাহলে ওটা বেশি আসে। তাহলে এরকম একটা অঙ্ক দেখাচ্ছি। টাইপ 1 এরই এটা। এটা হচ্ছে একটা লবণের দ্রাব্যতা, একটি লবণের দ্রাব্যতা দুইটা তাপমাত্রায় দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 18 এবং 170। একটা লবণ, সেটাকে দুইটা তাপমাত্রায়, আমরা জানি দ্রাব্যতাটা তাপমাত্রার উপর নির্ভর করে। দ্বারা একটু আমার একটা মেসেজ আসছে, একটু দেখি। সো এখানে দুইটা তাপমাত্রায় দেওয়া আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর 50 ডিগ্রি সেলসিয়াসে। 20 ডিগ্রি সেলসিয়াসে 18, তার মানে 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রাবকে 18 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে এরকম সম্পৃক্ত অবস্থায়। ওরকম 50 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 170। দুইটা তাপমাত্রায় দুইটা দ্রাব্যতা দেওয়া আছে। তো এখন বলা হয়েছে এইরকম একটা লবণের যদি 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ওই লবণের 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, ওই লবণটার সম্পৃক্ত দ্রবণ নিব 250 গ্রাম, সেটাকে ঠান্ডা করব 50 থেকে 20-এ। ওকে, সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস হতে 20 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কি পরিমাণ লবণ কি পরিমাণ লবণ কেলাসিত হবে, মানে ওই দ্রবণ থেকে নিচে পড়ে যাবে, তলানি আকারে জমা হবে। সবার কোশ্চেন লেখা হইলে একটু বলিস। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা 250 গ্রাম লবণটার 250 গ্রাম একটা দ্রবণ নিছি, দ্রবণ। তারপরে সেটা দ্রাব্যতা যেহেতু সেটা 50 ডিগ্রি সেলসিয়াস এখন আছে, তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস হওয়ার দ্রাব্যতা অনেক বেশি। সো 250 গ্রামে সে যতখানি লবণ তার মধ্যে ধরে রাখতে পারছে,
ওটাকে ঠান্ডা করে যদি আমি 20 আনি তখন দ্রাব্যতাটা কমে যায়, তখন কিছু লবণ তলানি আকারে নিচে পড়ে যাবে। আমাকে সেটাই বের করতে বলছে, কি পরিমাণ লবণ কেলাসিত হবে। তো আমরা এখন ওই সূত্রটাকে দুইবার ইউজ করব। একবার হচ্ছে 50°C তাপমাত্রার জন্য, আরেকবার 20°C তাপমাত্রার জন্য। তো একবার দেখবো 50°C ওই দ্রবণের মধ্যে সম্পৃক্ত অবস্থায় কতখানি ইয়া থাকে, লবণ থাকে। আরেকবার বের করব 20°C কতখানি থাকে। এই দুইটা বিয়োগ দিলে কতখানি নিচে পড়ে গেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো একটু ট্রিক্স আছে মাঝখানে, সেটা একটু বলতেছি। ওকে, আমি শুরু করতেছি তাইলে। তাহলে ফার্স্টে সবসময় উচ্চ তাপমাত্রা দিয়ে আগে শুরু করব, 50°C ক্ষেত্রে। ওকে, 50°C ক্ষেত্রে। তো তখন এই সূত্র একবার ইউজ করতেছি, S ইকুয়ালস টু 100m ডিভাইডেড বাই m-m। কি ঝামেলা আজকে সবার, এখনই মনে পড়ছে। কল আসতেছে আবার, তারা একটু। আচ্ছা, তো এখানে 100m ডিভাইডেড বাই m-m ওই সূত্র 50°C ক্ষেত্রে ইউজ করতেছি। 50°C এস কত বলে দেওয়া আছে? এস বলে দেওয়া আছে হচ্ছে 170। আর দ্রবণের ভর বলছে 250 গ্রাম। আর এই সময় দ্রবণ কতখানি দ্রব দ্রবীভূত আছে ওটা আমরা জানি না, ফার্স্টে একবার এটা বের করব। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে কত আসে দেখি। এস এর মান বসাচ্ছি 170, 100, এই এম বের করা লাগবে, এটা হচ্ছে 250 m। তাইলে আড়াআড়ি গুণ করলে, আচ্ছা আগে এটাকে আমরা 100 দিয়ে কেটে নিতে পারি। 100 দিয়ে কাটলে বা 10 দিয়ে কাটতে পারি। 10 দিয়ে কাটলে এরকম আসে, এটা আসে 17, এটা আসতেছে 17, আর এটা আসতেছে হচ্ছে 10। এটা 250 মাইনাস, এবার আড়াআড়ি গুণ করে মানে হিসাব করলে আমি সরাসরি মানটা লিখে দিচ্ছি। আসবে হচ্ছে 157 এরকম কিছু একটা, 15741 গ্রাম। যদি এম আড়াআড়ি করে তারপর এম এর মান যদি আমরা বের করি, তাহলে এই অবস্থায় তার মানে বোঝাচ্ছে 50°C তাপমাত্রায় যখন ওই দ্রবণটা ছিল, 250 গ্রাম দ্রবণের মধ্যে এই 157.41 গ্রাম লবণ দ্রবীভূত ছিল। এইটুকে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এইবার আসি, এইখানেই সবাই ভুল করে ফেলবে। আমরা এখন পেয়ে গেছি 250 গ্রাম দ্রবণ ছিল, তার মধ্যে এত গ্রাম দ্রব দ্রবীভূত ছিল। তার মানে আমরা জানি দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিলে পানি কতখানি বা দ্রাবক কতখানি সেটা আমরা পাই, জানি, সেটা আমরা বের করে ফেলতে পারি। তো ওটা এখন বের করে নিতে হবে, অনেকে এই জায়গাটা ভুল করে ফেলে। তো আমরা এখন এখানে দ্রাবকের ভরটা বের করে নিচ্ছি। সুতরাং দ্রাবকের ভর m-m, সেটা কত আসতেছে? এই 100 ছিল 250 মাইনাস 157.41 গ্রাম। এটা হিসাব করলে আসবে 92.59 গ্রাম, 92.59 গ্রাম। তার মানে এখন 50°C তাপমাত্রায় 250 গ্রাম যে দ্রবণ ছিল তার মধ্যে এতটুকু দ্রব সম্পৃক্ত অবস্থায়, তো এতটুকু দ্রব দ্রবীভূত আছে, আর দ্রাবকটা হচ্ছে এতখানি, তার মানে পানি এতখানি ছিল। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই আশা করি। এইবার আমরা এটাকে ঠান্ডা করে 20°C নিয়ে আসলাম। তো 20°C এর ক্ষেত্রে আবার সেম সূত্র অ্যাপ্লাই করব, S equals to 100m ডিভাইডেড বাই m-m। তো এইবার কিছু নিচে পড়ে গেছে, দ্রবণ কেলাসিত হয়ে গেছে, কিন্তু দ্রাবক কিন্তু সেম আছে, কারণ আমরা একই দ্রবণকে ঠান্ডা করছি, তার মানে পানির পরিমাণ সেম আছে। তার মানে এইটাকে আমি এখানে এখন ডিরেক্ট বসাই দিব, এখানে m-m এটা ডিরেক্ট বসাই দিব। মানে এইবার এস হবে, দ্রাব্যতা দেওয়া ছিল হচ্ছে 18, 20°C 18 দেওয়া ছিল, 100, আবারও এম বের করব,
কিন্তু নিচের এম মাইনাস এমটা এবার আমি জানি যে 92.59। আচ্ছা, এটা আমি এবার ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে 18। আর এবার এইটা না, আমরা ডিরেক্ট এইটা জানি, এম মাইনাস এম। আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্যই, দাঁড়া একটু, কি বিপদ বলতো, সবার জন্যই কি আমি আটকে আছি? একটু ওয়েট, তাহলে আমি আরেকবার একটু ইয়াটা চেঞ্জ করি, নেট লাইন। আচ্ছা, নেট লাইনটা চেঞ্জ করি, একটু ওয়েট করো এটা। আচ্ছা, তাহলে এখন এইখানে দ্রাবকের ভর সেম থাকবে। এখন আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেই, ওই যে বাসায় পেঁয়াজ কাটতেছে বোধ হয়, তো সেইটার ঝাঁজ। আচ্ছা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি সবাই, যে দ্রাবকের ভর কেন সেম থাকলো। মানে আমরা কি করতেছিলাম, এখানে 250 গ্রাম দ্রবণ ছিল, এটা আগে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, এটা কিন্তু আবদ্ধ পাত্র অবশ্যই। এটাকে এখন ঠান্ডা করে আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি। ওকে, এটাকে ঠান্ডা করে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি। তার মানে আগের বারও যে পানি ছিল, এবার ঠান্ডা করে সেই একই, ধর একই বোতল আমরা ইউজ করতেছি, একই বোতলকেই ঠান্ডা করে 50 থেকে 20-এর মধ্যে নিয়ে আসছি। তো এখন পানির পরিমাণ সেম, পানির পরিমাণ সেম, সো দ্রাবক দুই ক্ষেত্রেই সেম আছে। বাট আগের বার এইখানে বেশি পরিমাণে লবণ দ্রবীভূত ছিল, এখন এখানে লবণের পরিমাণ কম হয়ে যাবে, নিচে তলানি আকারে কিছু পড়বে। কথাটা কি বোঝা গেছে? বুঝিস নাই আবির? আচ্ছা, আবার বলছি। হ্যাঁ, পানি কেন বেশি হবে? ধর, না এই যে এটাই বলতেছি, এই জন্যই বলছি যে পাত্র কিন্তু আবদ্ধ। ধর আমি তোকে একটা 500 ml এর বোতল দিছি, 500 ml এর বোতল, সেই বোতলটা এখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে গরম অবস্থায় আছে, পাত্রের বোতলটার মুখ বন্ধ। ওকে, তারপরে ওটাকে তুই রেখে ঠান্ডা করলি, পানি তো আর বেরোবে না, পানি যেটুক ছিল ওইটুকুই আছে। কথা বুঝছিস? তার মানে এই ক্ষেত্রে দ্রাবক সেম থাকবে, খালি দ্রবণ থেকে ওই যে দ্রবীভূত দ্রবণের মধ্যে যে ভর, দ্রবীভূত ভর যেটা আর কি, বা লবণের পরিমাণ, সেইটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে দ্রাব্যতা বেশি ছিল, এই জন্য বেশি পরিমাণে লবণ দ্রবীভূত ছিল। এইখানে দ্রবীভূত লবণের পরিমাণ কমে যাবে, নিচে কিছু এসে জমা পড়বে। এখন অনেকের কোশ্চেন এটা হইতে পারে যে ভাইয়া, আপনি এখন এইখানে এম মাইনাস এম ডিরেক্ট 92 পয়েন্ট এইটা না বসে আপনি এখানে এইটারে এম ঠিকই রাখলেন, তাহলে এইটাকে আবার 250 লিখলেন না কেন? এইটাকে 250 মাইনাস এম লিখলেন না কেন? এই দ্রাব্যতা 18 থাকতো, এইখানে আপনি 250 মাইনাস এম লিখতেন, কেন লিখলেন না? 250 এই জিনিসটা কি ছিল? এটা ছিল সম্পৃক্ত দ্রবণের ভর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো একটু এভাবে বুঝে নে যে আগের বার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবক ছিল 92.59, সাথে দ্রবীভূত ভর ছিল আমরা এই যে এরকম পাইছিলাম 157.14, 157 সরি 4 অন, 157.4 অন, এই দুইটা মিলে 250 হয়েছিল। এটা ছিল সম্পৃক্ত দ্রবণের ভর। কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 250 লেখা যাবে না, কারণ এখন দ্রাবক ঠিকই আছে 92.59, বাট এই নিচে এইটা কিন্তু আর এইটা নাই, কমে গেছে। কত হয়েছে সেটা জানি না, সেটা আমরা বের করব। সো মোট দ্রবণের পরিমাণ এখন কিন্তু আমি আর 250 বলতে পারতেছি না, কারণ যেগুলা তলানিতে পড়ে গেছে সেগুলা কিন্তু দ্রবণে নাই। দ্রবণের সংজ্ঞা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক যেটুকু দ্রবীভূত অবস্থায় আছে, আর এই 250 গ্রামটা ছিল সম্পৃক্ত দ্রবণের ভর। তো নিচে যেটুকু তলানিতে পড়ে গেছে সেটা কিন্তু দ্রবণে নাই, তাইলে এই 92.59-এর সাথে এইখানে দ্রবের ভরটা যেটা অ্যাড হবে সেটা এটার চেয়ে কম কিছু হবে, এবং সেটা যোগ করলে অবশ্যই 250 হবে না। সো আমরা এখানে 250 লিখতে পারবো না। সো এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কেন আমরা আগের দ্রাবকটাকে এখানে আবার ইউজ করতেছি, এটাই সবার ভুল হয়। সবাই কি আমার কথাটা ক্লিয়ার হয়েছিস? তাই নামিরা বুঝছিস? প্রমি বুঝছিস? হ্যাঁ বল, বল বল। আচ্ছা, এই যে, তাইলে এই যে এখন আসি।
আগে যদি 20°C বের করতো এরকম বলতেছে, তাইলে ইয়া অবস্থায় 20°C তাপমাত্রায় তুই কিন্তু তখন তোকে কোশ্চেনেই বলে দিছিল 250 গ্রাম দ্রবণকে 50°C থেকে ঠান্ডা করে। তার মানে কোশ্চেন তোকে বলে দিচ্ছে 50°C মোট দ্রবণের পরিমাণ হয় 250, কিন্তু তুই যদি চাস আগে ইসেরটা বের করে নিবি 20°C, সেটা সম্ভব না, কারণ তখন তুই এমও জানিস না, M-Mও জানিস না, 250 গ্রাম তখন তুই জানিস না। কথা কি বুঝতে পারতেছিস? কারণ কোশ্চেনেই তোকে বলে দিচ্ছে 50°C থেকে সম্পৃক্ত দ্রবণটা, মানে তখন দ্রবণের ভর 50°C 250 ছিল, সেটা 20-এ কিন্তু 250 নাই। নামের একটু ক্লিয়ার হয়েছিস? ওকে, আচ্ছা, সবার মানে আর কি প্রবলেমটা হয় এই জায়গাটাতেই। বাকি সবকিছু কেউ কেউ ধর মুখস্থ করে ওইটাকে লিখে ফেলতে পারে যে সবসময় আমি আগে বেশি তাপমাত্রাটা লিখবো, দ্রাবকের ভরটা বের করব, পরে কম তাপমাত্রায় গিয়ে ওই দ্রাবক যেটা পাইছি সেটা বসাই দিব, এভাবে বের করব। এভাবে মুখস্থ করেও অনেকে অঙ্ক করে ফেলে, কিন্তু জিনিসটা বোঝার ব্যাপারটা এখানে। আচ্ছা, তো এইটা বসাই দিয়ে এবার এম এর মান বের করব। তো এবার এম বের করা সোজা। এম এর মান এবার হিসাব করলে যেটা আসবে আসবে হচ্ছে 16.667 গ্রাম, এরকম কিছু একটা। তার মানে 20°C দেখ দ্রবণে কত কম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। আগের বার 50-এ ছিল প্রায় 157, আর এবার আছে মাত্র 16.66 গ্রাম, বাকি সব তলানি আকারে পড়ে গেছে। তাইলে সুতরাং কেলাসিত লবণের পরিমাণ, সুতরাং কেলাসিত লবণের ভর বা পরিমাণ যেটাই বলি না কেন, তাহলে আগে যে পরিমাণ দ্রবীভূত ছিল আর এখন যে পরিমাণ দ্রবীভূত আছে সেটাকে বিয়োগ দিয়ে দিলেই পেয়ে যাচ্ছি। তাহলে আগে ছিল হচ্ছে 157.41, আর এখন আছে হচ্ছে 16.667। আর এগুলা দশমিকের পরে তুই কতটুকু নিবি এটা তোর ইচ্ছা, এটা খুব বেশি ঝামেলা করবে না, এগুলা নিয়ে পেন নেওয়ার কোনো দরকার নেই। মানে মিনিমাম 2 ঘন্টা নিলেও চলে। এটা আসবে হচ্ছে 140.7। হ্যাঁ, বলতেছি দাঁড়া। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, কেলাসিত লবণের ভর 140.74 গ্রাম। আচ্ছা, এইটা হবে ফাইনাল অ্যান্সার। কোথা থেকে পাস নাই সঞ্জু? এটা না এটা? আচ্ছা, এই এইখানে যেটা লিখছি এটা তো বললাম, এই যে দ্রাবক, এটা এটা দ্রাবক, আগের বার বের করে নিছিলাম সেটা এখানে বসাই দিছি। তো যেহেতু পানির পরিমাণ চেঞ্জ হয় নাই, সো এটা এখানে বসাই দিছি। আর দ্রাব্যতা 20°C 18 বলা ছিল, তো আমরা বের করলাম 20°C সম্পৃক্ত দ্রবণের মধ্যে কতখানি দ্রব্য দ্রবীভূত থাকে সেটা বের করলাম। তো এখন আগের বার 50-এর মধ্যে যতখানি দ্রব্য দ্রবীভূত ছিল আর এখন 20-এর মধ্যে যতখানি দ্রব্য দ্রবীভূত আছে বিয়োগ দিলে কতখানি লবণ নিচে পড়ে গেছে সেটা আমরা বের করতে পারবো, সেটাই লিখছি, কেলাসিত লবণের ভর, এটাই আনসার। তো এই টাইপের অঙ্ক যদি আসে কখনো যে দুইটা তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, তুই ধর, আমি তো বুঝাইলাম, এরপরেও যদি তোর কাছে মনে হয় যে জিনিসটা বুঝতে তোর প্রবলেম হচ্ছে, তুই জাস্ট এই রুল অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারিস। প্রথমে সবসময় যে বেশি তাপমাত্রায় যেটা দেওয়া আছে, মানে আমরা দ্রাব্যতা সূত্রটা দুইবার ইউজ করব, দুইবারই স্মল এম বের করব, কিন্তু প্রথমবার বেশি তাপমাত্রাটা দিয়ে বের করব, তারপরে বেশি তাপমাত্রাটায় যে এম পাবো সেইটা থেকে আগে দ্রাবকের ভরটা বের করে নিব, দ্বিতীয়বার আবার সেম সূত্র অ্যাপ্লাই করব নিম্ন তাপমাত্রায়, তখন দ্রাবকের ভরটা আগেরটাকে এনে বসাই দিয়ে আরেকবার এম বের করবো, স্মল এম, তারপরে দুইটার ডিফারেন্স। সহজ জিনিস, এভাবেও তুই ম্যাথটাকে মনে রাখতে পারিস, কিন্তু বেসিক ওটা যেটা বললাম। আচ্ছা, টাইম প্রায় শেষের দিকে, তোরা আবার জয়েন দে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড টাইপের ম্যাথে চলে যাচ্ছি। ওকে, সেকেন্ড টাইপের ম্যাথটা টাইপ 2। টাইপ 2 এই ক্ষেত্রে আমাদের উদ্দীপকের ডাটায় উদ্দীপকে যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটায় দ্রাব্যতা বলে দেওয়া থাকবে, মানে এস বলে দেওয়া থাকবে, এস দেওয়া থাকবে, আর তোকে
বের করতে বলবে কেএসপি বা কেএস, যেটাই বলি, দ্রাব্যতা গুণফল। ডাটায় দ্রাব্যতা বলে দেওয়া থাকবে আর তোকে বের করতে বলবে কেএসপি। তো এই ক্ষেত্রে উদ্দীপকে যে দ্রাব্যতাটা দেওয়া আছে সেটা, হ্যাঁ ভাইয়া বুঝি না, তোর কথা কেটে কেটে আসতেছে। এই দ্রাব্যতাটার একক হইতে পারে, নানাভাবে একক দেওয়া থাকতে পারে, মোল পার লিটার। তোর কথা কি, আচ্ছা যা বেরো, সমস্যা নেই। এই দ্রাব্যতাটার একক মোল পার লিটারে দেওয়া থাকতে পারে, গ্রাম পার এমএল এ দেওয়া থাকতে পারে, গ্রাম পার 100 গ্রাম, এই যে আমরা যে অনেকগুলো একক দেখছিলাম, এরকম নানাভাবে এককটা দেওয়া থাকতে পারে দ্রাব্যতার একক। তোকে কেএসপি বের করতে বলতে পারে। ওকে, এই একটা। আরেকটা হইতে পারে এই টাইপ 2 এর মধ্যেই, এটা জাস্ট উল্টা প্রসেস, যে কেএসপি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, তোকে বের করতে বলতে পারে এস, এস বের করতে বলতে পারে। তো এখানেও তোকে বলে দিতে পারে যে এসটা তুমি গ্রাম পার এমএল এ নাও, গ্রাম পার 100 গ্রামে নাও, এরকম একক চেঞ্জ করতে বলতে পারে। তবে অলওয়েজ এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে আমাদের এসটা বের হবে, ওই এসটা মোল পার লিটারে বের হবে, পরে সেটাকে দরকার হলে আমরা চেঞ্জ করে নিব। মানে যদি আমাদের বলে এটাকে গ্রাম পার এমএল এ বের করতে বলতে পারে, বলতে পারে গ্রাম পার 100 গ্রাম এককে, মানে দ্রাব্যতার যে নানা রকম একক হয়। তো এইরকম আর কি, একটা থেকে একই টাইপের দুইটার মানে প্রসেসটা একই, জাস্ট খালি কোন কখন কোনটা দেওয়া আছে সেটা বের করা লাগবে ওভাবে। তো এরকম একটা দেখাচ্ছি, সবার একটু লেখা হয়েছে? আচ্ছা ওকে, তাইলে এবার কোশ্চেন লিখতেছি আমি। FeOH3 মানে আয়রন হাইড্রোক্সাইড আর কি। তো এইটার মধ্যে এর দ্রাব্যতা গুণফল মানে কেএসপি দেওয়া আছে, এর দ্রাব্যতা গুণফল কেএসপি সেটা দেওয়া আছে এরকম। বলছিলাম কেএসপি কখনো একক দিয়ে দেওয়া থাকতে পারে, কখনো নাও দেওয়া থাকতে পারে। এরকম দেওয়া আছে 3.74 ইন্টু 10⁻−38, 10⁻−38, এটা দেওয়া আছে তার দ্রাব্যতা গুণফল। তো দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, এর দ্রাব্যতা নির্ণয় করো, মানে FeOH3 এর দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। অবশ্যই দ্রাব্যতাটা গুণফল বলার সময় তাপমাত্রা উল্লেখ করে দিতে পারে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমার এখানে কোশ্চেনটাই লেখা নাই, কিন্তু বলে দিতে পারে। তো যদি আমাদের ওই তাপমাত্রা দরকার হবে না। তো এইসব ম্যাথের ক্ষেত্রে, টাইপ 2 এর ম্যাথের ক্ষেত্রে সবসময় আমরা যেটা করব, ফার্স্টে যে যৌগটার দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, সেই যৌগটা কিভাবে দ্রবীভূত হবে আগে সেই বিক্রিয়াটা লিখব। তাইলে ফার্স্টে সলভের, আর ধরে নিব এই যে দ্রাব্যতা বের করতে বলছে, তো তো দ্রাব্যতাটা ধরে নিব এস। ওকে, ধরি দ্রাব্যতা, এই মানে FeOH3 এর দ্রাব্যতা এস মোল পার লিটার। সবসময় আমরা যে এককেই নির্ণয় করতে বলুক, ফার্স্টে আমরা মোল পার লিটারে বের করব, পরে একক চেঞ্জ করব। তাহলে ফার্স্টে এই এস মোল পার লিটার তার দ্রাব্যতা, এটা ধরে নিলাম। তো এইবার তারপরের পরেরটা হচ্ছে এই যৌগটা কিভাবে দ্রবীভূত হয়। আগের দিন আমরা ওই যে কেএসপি সমীকরণটা কিভাবে লিখে দেখছিলাম, ঠিক ওই প্রসেস। তো FeOH3 এটা এখন সলিড অবস্থায় আছে, যখন এটা পানিতে মিশবে, নিয়ম কি ছিল বলছিলাম, এই আয়রন, এই যে এই লিখলাম Fe, এটার কত চার্জ হবে সেটা দেখা লাগতো এইখানে কত সংখ্যা আছে। এর জন্য 3, তাহলে এটা হবে 3+, এবং এই অবশ্যই অ্যাকুয়াস, সে পানিতে মিশে গেছে। আর এইখানে OH, এটা লিখলাম OH, এটার উপরে মাইনাস চার্জ হবে, কত চার্জ হবে সেটা দেখতে হবে। এই সাইডে আয়রনের সাথে 1 আছে, তার মানে এটা -1 আর কি, তো 1 তো লেখা লাগে না, মাইনাস। এবার সমতা করা লাগবে, আয়রন একটা আছে একটাই, OH আছে 3টা, সো এটার সামনে 3 দেওয়া লাগবে, আর এখানে অবশ্যই অ্যাকুয়াস।
তো এইটুক লিখলাম আমরা। তো এখানে তোরা চাইলে লিখতে পারিস যেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত অবস্থায় বা দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে এই যে এরকম বিক্রিয়া হয়। ওকে, না লিখলেও চলবে, এটা দরকার নাই লেখার, ডিরেক্ট এটা লিখবে। এটা লেখার পর আমরা এখন একদম বিক্রিয়ার শুরুতে সবগুলা অঙ্কের জন্য একই প্রসেস, কিন্তু ফার্স্টে লিখবো ধরি দ্রাব্যতা এত, তারপরে যে যৌগটার দ্রাব্যতা বের করতে বলছে তাকে এভাবে ভাঙবো, তারপরে এটার নিচে দুইটা লাইন লিখবো। একটা হচ্ছে এখানে লিখবি আদিতে, আদিতে ঘনমাত্রা, এককটা মোল পার লিটারে, মোল পার লিটার। আমি যেভাবে লিখতেছি এভাবে আদিতে ঘনমাত্রা লিখে কোলন দিতে পারিস, নাও দেওয়া যায়, সমস্যা নাই। আদিতে ঘনমাত্রা এইটার ধরে নিলাম 1 ছিল আগে, সব সময় আমরা 1 ধরবো। আদিতে এটার ঘনমাত্রা ছিল 1, এবং আদিতে বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না, সো এইটা 0, এটা 0। যে বিক্রিয়াই হোক, মানে আর কি যে লবণই বলুক, ফার্স্টের লাইন এরকমই হবে, আদিতে ঘনমাত্রাটা 1, মানে 1 মোল পার লিটার, এখানে লিখে দিব মোল পার লিটার, আর এখানে 0 0, কারণ আদিতে কখনো উৎপাদ থাকে না। এই টাইপ 2 এর ক্ষেত্রে। আরেকটা টাইপে গিয়ে আদিতে, সেটা পরে আসবো, সেটা পরের ব্যাপার। আচ্ছা, এবার আসি আদিতে ঘনমাত্রা এইটা। তাইলে এখন সম্পৃক্ত অবস্থায় যখন দ্রবণটা ওই যে সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে তখন কি অবস্থা? সম্পৃক্ত অবস্থায়, বোর্ড দেখতে প্রবলেম হলে বলিস। সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রাটা কত সেটা এখানে ঘনমাত্রা লিখতে পারি, সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, এটারও একক মোল পার লিটার। এটা কত হবে তোরা চাইলে এখানে কোলন দিতে পারিস। এটা 1 ছিল, তাহলে ওর দ্রাব্যতা যেহেতু আমরা এস ধরে নিছি, তার মানে এস পরিমাণ ভেঙে যাবে এটা থেকে, সম্পৃক্ত অবস্থায় তার দ্রাব্যতার পরিমাণ ভেঙে যাবে। তাহলে 1 ছিল, এখন রয়ে গেছে 1 মাইনাস এস, মানে এস পরিমাণ ভেঙে গেছে। তাহলে এখন ওইটা কতখানি উৎপন্ন হবে, এইটা এক এক বিক্রিয়া এক এক রকম হবে, সেটা হচ্ছে এদের সংখ্যা অনুযায়ী। আমরা দেখতেছি একটা ভাঙলে, একটা অণু ভাঙলে আয়রন 3+ পাওয়া যায় একটা, OH মাইনাস পাওয়া যায় 3টা। তাহলে এস পরিমাণ যদি ভেঙে যায়, এইটা পাওয়া যাবে এস পরিমাণ, আর এইটা পাওয়া যাবে এটা 3 গুণ 3s পরিমাণ। এটার একটা থেকে এটা একটাই পাওয়া যায়, আর ওইটা পাওয়া যায় 3টা। তাহলে এইটা যদি এস পরিমাণ ভেঙে যায়, তাহলে এটার এস পরিমাণ থেকে এটা পাওয়া যাবে এস পরিমাণ, এটা পাওয়া যাবে তার 3 গুণ 3s পরিমাণ। ওকে, আই মিন ঘনমাত্রা হয়ে যাবে এরকম। কেউ যদি এটা না বুঝিস বল। আশা করি বুঝতে পারছিস সবাই। এইটুক সব মানে যা লিখলাম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম হবে। আচ্ছা, এরপরে কি করব, আমরা কেএসপি সমীকরণটা লিখব। আগের দিন আমরা কেএসপি সমীকরণটা কিভাবে লিখতে হয় দেখছিলাম, তো এখন লিখবো সুতরাং কেএসপি ইকুয়ালস টু, কেএসপি কিভাবে লিখতে হইতো, সাম্যাবস্থায় বা সম্পৃক্ত অবস্থায় দ্রবণে যে আয়ন আছে সেই আয়নগুলার ঘনমাত্রা নিতে হইতো। ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাইতাম Fe3+, শুধু আয়নগুলার ঘনমাত্রা OH মাইনাস, আমরা কিন্তু 3OH মাইনাস লিখবো না, আমরা লিখবো OH মাইনাস। এটা লিখে যদি সামনে কোনো মোল সংখ্যা থাকে সেটা পাওয়ার হয়ে যাইতো। Fe3+ এর সামনে 1 আছে, সেটা দরকার নাই পাওয়ারে দেওয়ার, এটার সামনে 3 আছে, এটাকে 3 দিতে হবে। এইখানে ভুলেও 3OH লেখা যাবে না, এখানে ভুলেও 3OH লেখা যাবে না, OH মাইনাস লিখে উপরে পাওয়ারটা 3 আকারে যাবে। আচ্ছা, এইবার আসি, তো এটা তো ঘনমাত্রা, তো এই যে সাম্যাবস্থায় কত ঘনমাত্রা আমরা এখান থেকে দেখি, Fe3+ এর ঘনমাত্রা হচ্ছে এস, এটাকে এখন বসাই দিচ্ছি। এইবার আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাই যে Fe3+ এর ঘনমাত্রা, এখন ঘনমাত্রাটা লিখেই দিছি সেটাই এস। ওকে, আচ্ছা, আর কেউ চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে পারবে না। আর OH মাইনাস কতখানি আছে, 3s, তার মানে OH মাইনাসের ঘনমাত্রাটা হচ্ছে 3s, আর এটার উপরে কিউব কেএসপি, বা শুধু কেএসও লেখা যায়। তার মানে এরকম আসতেছে কেএসপি ইকুয়ালস টু 4, সরি 27 হবে আর কি, 3 কিউব মানে হচ্ছে 27, আর এস কিউব আর একটা এস টু দি পাওয়ার 4, এরকম আসতেছে। কেএসপি ইকুয়ালস টু 27s⁴। তাহলে সুতরাং আমার বের করা লাগবে কি, এস বের করা লাগবে। তো এস যদি বের করতে চাই, তার মানে এই কেএসপির নিচে 27 চলে আসতেছে, এই কেএসপির নিচে
27, আর এই 4 এটা এভাবেও লেখা যায় কিউবিক রুট, এই সরি ওই এভাবে লিখতে পারিস, অথবা চাইলে এইটাকে এভাবেও লিখতে পারিস। তোরা তো জানিস যে এটা মানে ওই সাইডে পাওয়ার এভাবে চলে যায় 1/4 আকারে। ওকে, পাওয়ার ওই সাইডে গেলে যেভাবে ইচ্ছা লিখতে পারিস, সমস্যা নাই। এখন মান কত আসে দেখ। কেএসপির ডাটাটা ছিল হচ্ছে 3.74 ইন্টু 10⁻⁻38। আচ্ছা, আমি কিন্তু ক্যালকুলেটারে হিসাব করতেছি না, যদি ডাটায় বা হিসাবে কখনো ভুল হয় তোরা ওই অনুযায়ী ঠিকঠাক করে নিস। সো আমি লিখে যাচ্ছি 1/4, আমি ডিরেক্ট বসাই দিচ্ছি। তো এটা এস হিসাব করলে এরকম আসবে, এস ইকুয়ালস টু হচ্ছে 1.92 ইন্টু 10⁻⁻10। আমার এখানে এটা লেখা আছে, এটাই লিখে দিচ্ছি, 10.29 ইন্টু 10⁻⁻10। তোরা হিসাব করে দেখিস একটু যে ঠিকটা আসছে কিনা। এত মোল, সরি 29 লিখছি আমি, সরি 92, 1.92 ইন্টু 10⁻⁻10 এত মোল পার লিটার। বলছি এককটা হবে মোল পার লিটার, যাই বলা থাকুক। তো আমার এস, লাস্টে এসটা আসলো, দ্রাব্যতার মানটা পাইলাম এত মোল পার লিটার। তো আমাদের এখানে দ্রাব্যতা নির্ণয় করতে বলছিল, কোনো একক বলে নাই, শুধু বলছে দ্রাব্যতা নির্ণয় করো, তখন আমরা মোল পার লিটারেই রাখছি। কিন্তু আমাদের কখনো বাধ্য করতে পারে, বলতে পারে যে এইটাকে তুমি দ্রাব্যতাটা গ্রাম পার 100 গ্রাম এককে, অথবা ওই যে গ্রাম পার এমএল, এইসব বিভিন্ন এককে নিতে বলতে পারে। তো ধর এরকম একটা দেখাচ্ছি যে যদি দ্রাব্যতাটা আমাদের গ্রাম পার 100 গ্রাম এককে এরকম নিতে বলে, তখন আমরা কি করব। ধর এটার মধ্যেই করতেছি, যে এখন যদি আমাকে বলে দিত, এই সবার এইটুক বোঝা হয়েছে। প্রসেস কিন্তু একদম ইজি। ফার্স্টে ধরে নিবি, তারপর বিক্রিয়া, এই দুইটা লাইন, এবং এই লাইনটাই এক একটার এক এক রকম হবে, এই যে এইখানে সংখ্যাটা চেঞ্জ হবে, কিন্তু নিয়ম বা লেখার স্টাইল সেম থাকবে, আমি যেভাবে লিখছি। তারপর কেএসপি, এখান থেকে যদি আমাদের ওই যে এবার আমাদের কেএসপি দেওয়া ছিল, আমরা এস বের করলাম। আমাদের যদি এস দেওয়া থাকতো, কেএসপি বের করতে বলতো, তাইলেও আমরা এই পর্যন্ত এসে এই কেএসপি এইখানে এস এর মানটা বসাই দিতাম। ওকে, ওরকম আর একটা আমি দেখাবো। তার আগে বলি যে এই অঙ্কেই যদি এখন আমাকে বলতো যে দ্রাব্যতাটা মোল পার লিটারে না নিয়ে গ্রাম পার 100 গ্রাম এককে নিতে বলছে, তাহলে আমরা কি করতাম, ওই লাইনটার পরে আর দুইটা লাইন বাড়াই দিতাম। কিভাবে, জাস্ট এস ওইটা বেরোইতো ওখানেই, ওইটার পরের লাইনে এই যে এস লিখতেছি আমি, 1.92 ইন্টু 10⁻⁻10 মোল পার লিটার। ফার্স্ট আমি ভেঙে ভেঙে করব, যাতে তোরা বুঝতে পারিস, পরে তোরা যখন বুঝে যাবি একবারে একবারে করতে পারবি, কোনো সমস্যা নেই। দেখ, এটা ছিল মোল পার লিটার, আমাকে এটা নিয়ে নিয়ে যেতে হবে এই এককে, গ্রাম পার 100 গ্রাম। তার মানে উপরে থাকবে গ্রাম, উপরে থাকবে এত গ্রাম দ্রব্য, আর নিচে থাকবে 100 গ্রাম দ্রাবক। ওকে, মানে প্রতি 100 গ্রাম দ্রাবকে এত গ্রাম দ্রব্য, এরকম। তো আমরা এখন এটাকে একটু এভাবে লিখি, দেখ জিনিসটা এভাবে লেখা যায়, 1.92 ইন্টু 10⁻⁻10, এই উপরে আছে মোল, আমি বোঝার জন্য ভেঙে ভেঙে লিখতেছি, এত মোল, আর নিচে আছে লিটার। ব্যাপারটা কিন্তু এরকম এখন। আর এই মোলটা কি, এই মোলটা হচ্ছে ওই যে FeOH3, এত মোল FeOH3। তোরা এখন ভেঙে ভেঙে লেখ পরে। আর এই 1 লিটার যেটা বা এই লিটার, এটা কিন্তু ওই যে দ্রাবক বা দ্রবণ যেটাই বলি না কেন, যে এত মোল দ্রাবক, তো ধর পানি আর কি। আচ্ছা, ওটা লাগলো না, ধরো ওটা লিটার রাখলাম আমি, দ্রবণ। তাইলে ব্যাপারটা ভেঙে লিখলে এরকম দাঁড়ায়। তাহলে এখন আমার কি করা লাগবে, এই মোলটাকে বানায় নিতে হবে গ্রাম, মোলকে গ্রাম বানায় ফেলবো, আর নিচে লিটারটাকে আমরা 100 গ্রামে নিয়ে যাব, এরকম একটা অবস্থা। তো আসি কিভাবে করা যায়। আমরা মোলকে গ্রামে নিতে হলে জানি মোল সংখ্যা সমান সমান ছিল W/M, মানে ভর বাই আণবিক ভর। এই ভরকে, ভর বের করতে হলে এন এর সাথে এম গুণ দিতে হতো, মানে W সমান সমান N ইন্টু এম। তাহলে আমরা কি করব এবার, এই এটার যে এন দেওয়া আছে এটাকে ডাব্লিউ নিয়ে যাব, মানে এইটার সাথে FeOH3 এর আণবিক ভরটা গুণ দিব। তাহলে ব্যাপারটা এরকম আসতেছে, 1.92 ইন্টু 10⁻⁻10। কেউ একজন একটু আমাকে হেল্প কর,
কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর তো অবশ্যই আছে, এই FeOH3 একটু ভরটা বের করতো। FeOH3 আয়রন হচ্ছে 55.85 আয়রনের ভর, একদম এক্সাক্ট ভর আর কি। তোরা যদিও 9 10-এ 56 পড়ছিস। প্লাস অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3 কত হয় দেখতো এটা? এটা আয়রনের আণবিক ভরটা, এই আয়রন হাইড্রোক্সাইডের। মানে সবারই কেটে আসছে, একটু আরেকজন একটু হিসাব করিস। 55.85 আর হচ্ছে 17 × 3। আচ্ছা 85। ওকে ওকে, তাইলে মানে সহজ কথা, এখানে ওই আণবিক ভরটা আমি গুণ করে দিচ্ছি 106.85। এবার কিন্তু এটা মোল নাই, এটা গ্রাম হয়ে গেছে, তো এখানে লিখতেছি গ্রাম FeOH3। আর নিচে যে 1 লিটার ছিল, 1 লিটার পানির মধ্যে আছে, তার মানে 1 লিটার পানির ব্যাপারটা এরকম ছিল যে অ্যাকচুয়ালি 1000, 1 লিটার মানে ছিল 1000 গ্রাম পানির। 1 লিটারের ভরটা কিন্তু 1 কেজি হয়, তাই না? এরকম ছিল না, মনে আছে? 1 লিটার পানির ভর 1 কেজি। ওকে, তাহলে এটা আমি 1000 গ্রাম লিখলাম। তাহলে আমার দেখ এখন গ্রাম চলে আসছে, নিচে 1000 গ্রাম আসছে। এই নিচের 1000টাকে আমার এরকম বানাই ফেলতে হবে, নিচে 100 গ্রাম রাখা লাগবে। তাহলে আমি কি করি, এই নিচে 100 গ্রাম রাখতে চাই, তাহলে ব্যাপারটাকে এভাবে করা যায় যে নিচে 100 গ্রাম করার জন্য আমার কি করা লাগবে, এইটাকে 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে, উপরেও 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাইলে 100 চলে আসবে। তাহলে আমি উপরে নিচে 10 দিয়ে ভাগ দিই। তোরা পরের লাইনে করতে পারিস, এটাকেও 10 দিয়ে ভাগ দিলাম, এটাকেও 10 দিয়ে ভাগ দিলাম। তাহলে ফাইনালি আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এই পুরাটা একটু হিসাব করে কেউ আমাকে বল। মানে 1.92 10 × 10⁻⁻10, 106.85, 10 দিয়ে ভাগ। এটাকে ভাগ দিলে 2.05 হয়, সাথে কিছু আসে নাই? 9, হ্যাঁ এটা আসবে 2.05 × 10⁻৯। ওকে, নিচেরটা ওভাবেই রাখবো, নিচেরটা 100 গ্রাম, 100 গ্রাম আমার লাগবে, এই যে। তাহলে এবার দেখো উপরে কি চলে আসছে, 2.05 × 10⁻৯, সাথে গ্রাম চলে আসছে, যেটা আমি চাচ্ছিলাম আসছে। আর নিচে এটা ভাগ দিলে 100 গ্রাম হচ্ছে, এই যেটা আমি চাচ্ছিলাম 100 গ্রাম আসছে। এইটা হবে এবার অ্যান্সার, যদি আমাকে গ্রাম পার গ্রাম এককে নিতে বলে। তো এখন আমরা শর্টকাটে সূত্রটা বলি, এটা তো ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করে করলাম। এই শর্টকাটে বলি, আমাদের মোল পার লিটার থেকে কিভাবে গ্রাম পার লিটারে নিব, সহজ হিসাব, সরি গ্রাম পার 100 গ্রাম এককে নিব। আমরা কি কি করছি, এই মোল পার লিটার যেটা আসছে সেটার সাথে গুণ দিছি আণবিক ভর, আর ডিভাইডেড বাই 10, জাস্ট এই সংখ্যাটাই বের করছি কিন্তু। তাহলে শর্টকাটে যদি আমি সূত্রটা লিখে দিতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, যদি S ইকুয়ালস টু এক্স মোল পার লিটার হয়, এক্স মোল পার লিটার হয়, ওকে, সেই ক্ষেত্রে আমাদের যদি গ্রাম পার 100 গ্রাম এককে নিতে বলে, তাহলে আমরা কি করব, জাস্ট ওই এক্স এর সাথে এম আণবিক ভর গুণ দিব, এবং 100 দিয়ে, সরি 10 দিয়ে ভাগ দিব, আণবিক ভর গুণ দিয়ে 10 দিয়ে ভাগ দিব, তাহলে সেটা চলে আসবে গ্রাম পার 100 গ্রাম এককে। এই তোরা শর্টকাটে এই জিনিসটা লিখে রাখতে পারিস, যে কখনো যদি আমাদের মোল পার লিটার দেওয়া থাকে, আমাদের বের করতে বলে গ্রাম পার গ্রাম 100 গ্রাম এককে, আমরা আগে ওই মোল পার লিটারে বের করে পরে যেটা আসছে দ্রাব্যতা মোল পার লিটারে, তার সাথে আণবিক ভরটা গুণ দিব এবং 10 দিয়ে ভাগ দিব, তাহলে গ্রাম পার 100 গ্রাম এককে চলে যাবে। এটুকু বুঝছি সবাই? সবাই কি বুঝছিস? আচ্ছা, যদি বলতো গ্রাম পার মিলিলিটার এককে নিতে, গ্রাম পার মিলিলিটার এককে নিতে বলে একদম ইজি, কোনো সমস্যা না। এই পর্যন্ত গ্রাম নিয়ে আসছিলাম, এই পর্যন্ত গ্রামে ছিল, আমরা এইখানে আসতাম, গ্রাম পর্যন্ত নিয়ে আসতাম, তারপরে নিচে ছিল 1 লিটার, লিটারকে আমি এমএল এ নিয়ে যাই, মানে 1000 ml।
তাহলে আর আমরা ইয়া করতেছি না, ওই যে কেজিতে যাচ্ছি না বা গ্রামে যাচ্ছি না, এমএল এ নিয়ে গেলাম, ব্যাস। এইটা অ্যান্সার যা আসবে তাই। মানে এটা কত হয় দেখতো, 1.92 ইন্টু 10⁻10 ইন্টু 106.85, এটাকে যদি এমএল এ ভাগ দিই, মানে 1000 দিয়ে ভাগ দিই, এটা কত আসে? এটা একটু বল। 2.05 ইন্টু 10 ইনভার্স 12। তার মানে যদি বলতো গ্রাম পার এমএল এককে নিতে, আমরা এভাবে রাখতাম, ওকে, এভাবে করতাম। আর যদি ওই এককে বলে, ওইটা করব। তার মানে একক চেঞ্জ করে দিয়ে একই অঙ্ককে ঘুরিয়ে দিতে পারে, আমাদের জাস্ট ওইটা বের করার পরে একটু এক্সট্রা করা। তো এখন আমি এই টাইপ 2 দিয়ে আজকে শেষ করতেছি, নতুনটায় যাব না, জাস্ট এটার অপোজিটটা দেখাবো আমি আরেকটা অঙ্ক। যে যদি আমাদের কেএসপি দেওয়া, সরি, এখন কেএসপি দেওয়া ছিল, দ্রাব্যতা বের করছি, আমাদের যদি দ্রাব্যতা দেওয়া থাকে আমরা কেএসপি বের করব, একই রুল। কিন্তু ওটাও এরকম হইতে পারে যে ফার্স্টে আমাদের অন্য এককে দেওয়া থাকতে পারে, যে এককেই বলা থাক আমরা ওটাকে ফার্স্টে মোল পার লিটারে নিয়ে নিব। তো এরকম একটা দেখাচ্ছি, টাইপ 2 এর মধ্যেই, হ্যাঁ, টাইপ 2 এর যে 2 নাম্বার যেটা দেখাইলাম। ধরে এবার কোশ্চেনটা এরকম বলা আছে, AlOH3, এটার দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা এটা দেওয়া আছে 8.034 ইন্টু 10⁻⁻8 গ্রাম পার 100 গ্রাম, এটা দেওয়া আছে, গ্রাম পার 100 গ্রাম, এভাবে লেখা। মানে মোল পার লিটারে দেওয়া নাই, বলছে এটার কেএসপি কত, এর কেএসপি বা দ্রাব্যতা গুণফল কত সেটা বের করতে বলছে। তো আমরা সব সময় যে এককেই দ্রাব্যতা দেওয়া থাক ফার্স্টে মোল পার লিটারে করে নিব, তারপরে আমরা কেএসপির দিকে আগাবো। তাহলে ফার্স্টে আগে ওটার দ্রাব্যতাটা একটু চেঞ্জ করে নিই, মোল পার লিটারে নিয়ে নিই। তাহলে সলভ, দ্রাব্যতা এস দেওয়া আছে, সেটা হচ্ছে 8.034 ইন্টু 10⁻⁻8 গ্রাম ইন্টু, সরি, গ্রাম পার 100 গ্রাম। তো আগেরটার মতো ফার্স্ট আমি ভেঙে ভেঙে করি, তারপর শর্টকাট সূত্র বলে দিব। তো আমাদের এবার কি করা লাগবে, উপরেরটাকে মোল বানাইতে হবে, নিচেরটাকে ওই লিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেই আগের মতো করে উপরে আগে এভাবে লিখি, 03 ইন্টু 10⁻⁻8 গ্রাম, এটা ছিল AlOH3, এভাবে লিখলাম AlOH3, নিচে হচ্ছে 100 গ্রাম, দ্রাবক বা পানি যাই লিখি না কেন, দ্রাবক, ওটা না লিখলেও চলে, ওকে, 100 গ্রাম লিখলাম শুধু। এইবার এইটাকে বানাবো মোল, আর এইটাকে বানাবো লিটার, ওকে। তাইলে মোল বানানোর জন্য কি করা লাগে, আণবিক ভর দিয়ে ভাগ দেওয়া লাগে, কারণ মোল সংখ্যা সমান সমান ছিল W/M, মানে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোল সংখ্যায় যায়। আগের বার গুণ দিয়ে গ্রামে নিয়েছিলাম, এবার ভাগ দিয়ে মোল সংখ্যা বের করা লাগবে। তাহলে উপরে ভাগ দিচ্ছি, এই 8.033 ইন্টু 10⁻⁻8 এই সংখ্যাটাকে আমি AlOH3 এর আণবিক ভর দিয়ে ভাগ দিব, আণবিক ভরটা আসবে, আমি এবার ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ 78 আসবে, হ্যাঁ, এটা লিখলাম 78, 78, এটা দিয়ে ভাগ দিচ্ছি, এটা দিয়ে ভাগ দিলে এখানে মোল হয়ে যাবে, এটা লিখবো মোল AlOH3। আর নিচে আছে 100 গ্রাম, তো 100 গ্রাম মানে হচ্ছে 100 ml। তো 100 ml কে যদি আমি লিটারে নিতে যাই, তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে, 100 ইন্টু 10⁻³ লিটার, তাই না? ml কে লিটারে নিতে হইলে, এটা তো বুঝতে পারছিস, 100 গ্রাম মানে 100 ml, আর ml কে লিটারে নিতে হইলে 10⁻³ দিয়ে গুণ দেওয়া লাগে, এই যে 10⁻³ দিয়ে গুণ দিলাম। তাহলে এইবার আমার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আর একটু নিচে কত থাকতেছে দেখ, নিচে থাকতেছে হচ্ছে 10, মানে 1/10,
নিচে থাকতেছে 1/10 এরকম, বা 10 ইনভার্স 1 আর কি। তো আমি সূত্র আকারে লিখবো, তো এই জন্য একটু ঢং করতেছি, নাইলে সরাসরি লিখতাম। এখন ঢং করে যেটা পাওয়া গেল, এই যে নিচে যে 1/10, এটাকে যদি আমি উপরে পাঠাই দিই, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 8.03 ইন্টু 10⁻10 ইন্টু 10। হ্যাঁ, ওই নিচের 1/10টা উপরে চলে আসছে, ইন্টু 10, আর ডিভাইডেড বাই 78। এককটা এবার হয়ে গেছে মোল পার লিটার, মোল পার লিটার। এই যে, তাহলে এবার আমরা সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি? দ্রাব্যতা যদি এরকম এস, যদি আগের বার এক্স দিয়ে দেখাইছিলাম, তো এবার দিয়ে দেখাইলাম, গ্রাম পার 100 গ্রাম এই এককে দেওয়া থাকে, তো আমরা তো ঢং করে না করে আমরা ডিরেক্ট করব কিভাবে? তখন এটাকে, এই এসটা হবে এরকম, এই এর সাথে গুণ দিচ্ছি আণবিক ভর, সরি, এর সাথে গুণ দিচ্ছি 10, আগের বার ভাগ দিতে হয়েছিল, এর সাথে 10 গুণ দিব, আর নিচে আণবিক ভর দিয়ে ভাগ দিব। এভাবে সরাসরি মোল পার লিটার এককে চলে যাইতে পারবো। ওকে, যদি কখনো আমাদের গ্রাম পার গ্রাম 100 গ্রাম এককে দেওয়া থাকে, তখন মোল পার লিটারে নিব কিভাবে? যেটা দেওয়া আছে তার সাথে 10 গুণ দিব, আর আণবিক ভর দিয়ে ভাগ দিব, ওরকম অবস্থা। এখন একটু বলতো এটা কত আসে? 8। আচ্ছা, এই মানটা আসছে 1.03, 1.03 ইন্টু 10⁻8, 10⁻8 মোল পার লিটার। এবার আমরা অঙ্কে যাব আর কি। এই কাজটুকু ছিল শুধুমাত্র এককটা কনভার্সন করে নাও, এবং সেটাকে আমরা এক লাইনেই করে ফেলতে পারবো এখন। এবার অঙ্কে চলে যাই। ওই যে আমাদের এবার কেএসপি বের করতে হবে, ঠিক আগের রুল, সো এবার কোনো পেইন নাই, জাস্ট ওটা আমার থাকলো, ওটা কিন্তু এস। হ্যাঁ, ওই এসটা ওখানে লেখা থাকলো। তো আমাদের নিয়ম যেটা ছিল সেই রুলেই আগাবো, যে যার দ্রাব্যতা বা কেএসপি বের করতে বলছে তাকে ভেঙে লিখবো। তার মানে LOH3। যদি আমার দুইটা অঙ্ক যে নিলাম, দুইটা এক্সাম্পলেরই একই টাইপের আণবিক সংকেত চলে আসছে, তবে ডিফারেন্ট হইলেও যাতে তোরা সমতা করতে পারিস। তো এখানে Al3+ হবে, এই যে 3 ছিল, আর প্লাস OH মাইনাস হবে, এখানে 1 আছে, সমতা করব, এটা একটা আছে, এটা 3টা আছে, আর এখানে অবশ্যই সলিড অ্যাকুয়াস অ্যাকুয়াস লিখতে হবে। তো আগের বারের মতোই এটা দিয়েই শেষ করবো, দ্বারা একটু টাইম নিব। আর হ্যাঁ, এখানে আগে লিখবো যে আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা, এটা মোল পার লিটারে, মোল পার লিটার, সেটা হচ্ছে 1, এটা 0 0 সব সময়। ওকে, আর এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থায়, এটা হচ্ছে 1 মাইনাস এস। এবার তো এস বলেই দেওয়া ছিল দ্রাব্যতা, তো দ্রাব্যতা পরিমাণ চলে গেছে, আর এটা হবে এস, এটা 3s। এক এক সংকেত হইলে কিন্তু এক এক রকম হবে, বারবার বলতেছি, কিন্তু এখানে সবসময় 1 আর 1 মাইনাস হবে, এইখানে সংখ্যাটা চেঞ্জ হবে। যদি এটা সামনে 2 থাকতো 2 দিতাম, এখানে যদি 3 থাকতো 3 দিতাম, এরকম আর কি। এইবার দেখি কেএসপি কত আসতেছে। সুতরাং কেএসপি কেএসপি ইকুয়ালস টু হচ্ছে, আয়ন দুইটা নিতে হবে, থার্ড ব্র্যাকেট Al3+, ওই দুইটার গুণফল OH মাইনাস, এইটা কিউব। তো সাম্যাবস্থায় Al3+ এর ঘনমাত্রা হচ্ছে S, বসাইলাম S, এইটা হচ্ছে 3s, বসাইলাম 3s কিউব। তো আগের বারের মতোই এটাও আসতেছে 27s4। এইবার এস এর মান জানি, বসাই দিব, এস এর মান যেটা জানি সেটা বসাই দিব। এস এর মান আসছিল 1.03, মানে 27 ইন্টু 1.03 ইন্টু 10⁻⁻8 টু দি পাওয়ার 4, এটা বসাই দিলাম। মানটা যা আসবে সেটাই আমার কেএসপি। মানটা আসছে হচ্ছে 3.03 ইন্টু 10⁻13, এরকম বোধহয় কিছু একটা, 3.03 ইন্টু 10⁻13। সবার কি এটাই আসছে? দেখতো ফারিয়া, কেএসপির মান আমার এটা আসছে। আচ্ছা, 31 আসছে না? ওকে,
আচ্ছা আমি কিন্তু বলছি যদি হিসাব করলে 31 আসে। হ্যাঁ হ্যাঁ 31ই আসবে, হ্যাঁ ঠিক আছে। 31, 31 সরি, 31 আসবে। ওকে, এখন বলছিলাম কেএসপির একক ছাড়াও করা যায়, আবার একক দেওয়া যায়। তুই যদি একক দিতে চাস তাহলে এককটা এরকম দেওয়া লাগবে, S⁴ আছে তো, মানে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার 4। তো কেউ চাইলে এইটাকে মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4 এভাবে দিতে পারে। ওকে, মানে মোল পার লিটার টু দি পাওয়ার 4 এটা একক দিয়ে দিতে পারে। তো এটা হবে অ্যান্সার। তো আজকে আমাদের টাইপ 1 আর টাইপ 2 ম্যাথ গেল। নেক্সট দিন আমরা টাইপ 3 আর টাইপ 4 দেখবো। আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকিস।